আসসালামু আলাইকুম। প্রিয় মানবিক বিজ্ঞানের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আজকে প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বিষয়ভিত্তিক এমসিকিউ আলোচনার ক্লাসে স্বাগত। আজকে আমরা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত যে অধ্যায়টি আছে সেটার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব। তো প্রতিবারের মতো এমসিকিউ আলোচনার শুরুতেই আমি সমাজকর্মের যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো একটু আলোচনা করে নিতে চাই। তো এই চতুর্থ অধ্যায়ে আমরা যেই বিষয়গুলো পাবো সেগুলো হচ্ছে সমাজকর্মের বিভিন্ন শাখা, যেমন হাসপাতাল সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্ম, সামাজিক সমাজকর্ম, শিশু সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, এই বিষয়গুলোর উপর বিস্তারিত এবং সমাজকর্ম সম্পর্কিত কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যাদি। এরপর আমরা দেখব যে বিভিন্ন সময়ে সমাজকর্ম কিভাবে বিভিন্ন কাজের মাধ্যমে একটি পরিপূর্ণ পেশা হিসেবে সমাজকর্ম হিসেবে স্বীকৃতি লাভ করছে। ব্যক্তিগত দানশীলতা এবং ধর্মীয় এবং মানবিকতার জায়গা থেকে একটি প্রাতিষ্ঠানিক রূপান্তরের মাধ্যমে সমাজকর্মর যে পূর্ণাঙ্গ একটি ব্যবহারিক দিক চালু হয়েছে সেই সম্পর্কে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনার উপর নৈবেত্তিকগুলো আমরা আজকে সলভ করব। তো শুরুতেই আমরা যদি একটু দেখি, প্রথম প্রশ্নটা আমরা শুরু করছি। ভাগলপুরে বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? খুবই পরিচিত একটি নাম এবং বাংলাদেশের নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? একটু খেয়াল করো, এটা ভাগলপুরে প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে। এরপরের প্রশ্নটি দেখো, ব্যবহারিক দিক থেকে ওয়াকফ কত প্রকার? আচ্ছা, ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে হচ্ছে কোনো ব্যক্তি যখন কোনো প্রতিষ্ঠানে বা কোনো কিছুতে নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করে দেয় সেটাকে আমরা ওয়াকফ বলি। সেই ওয়াকফ হচ্ছে 4 প্রকার। এরপর যদি আমরা একটু চিন্তা করি যে সামাজিক নিরাপত্তা সূচি কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তোমাদের বই অনুসারে সামাজিক নিরাপত্তা সূচিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এরপরে দেখো, খুব কমন একটা শব্দ তোমাদের জন্য, একটা হচ্ছে সোসাইটি। শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটি একটি গ্রিক শব্দ যেটি এসেছে সোসিওস থেকে। খুব প্রচলিত একটি এমসিকিউ যেটা অনেক পরীক্ষাতেই আসে, সেটা হচ্ছে মানুষ প্রাচীনকাল থেকে সংঘবদ্ধ হয়ে বসবাস করছে, এর যথার্থ কারণ কি? তার মানে মানুষের এই সংঘবদ্ধ বা সমাজ সমাজে বসবাসের যে কারণটা কি গুলো ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো কি? একটা হচ্ছে চিত্র বিনোদন, চাহিদা পূরণ এবং অস্তিত্ব রক্ষা। আমরা যদি চিন্তা করি কোনটা হতে পারে, তাহলে আমরা দেখতে পারি যে এটা হবে চাহিদা পূরণ এবং অস্তিত্ব রক্ষা, অর্থাৎ 2 এবং 3। এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 5 লক্ষ নারী পুরুষ শিক্ষাবৃত্তিতে নিয়োজিত। দেশের ধর্মপরায়ণ জনগণ এদের শিক্ষাদান করে থাকে, ভিক্ষাদান করে থাকে। এছাড়া জাকাত, ফিতরা, সদকা ইত্যাদি থেকেও এদেরকে অর্থায়ন করা হয়। এই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার মূল কারণটা কি? এই কারণগুলো সামাজিক দায়িত্ব, তাদের পুনর্বাসন, পরকালীন মুক্তি, উপরের কোনোটিই নয়। আসলে এই যে দান করা হয়, এটা দান করার যে মানুষের মনোবৃত্তি সেটা আসে হচ্ছে পরকালীন পুণ্য লাভের আশায়। কোন কারণে সমাজ কল্যাণের লক্ষ্য বহুমুখী? কোন কারণে সমাজ কল্যাণের লক্ষ্য বহুমুখী? সমাজ কল্যাণের লক্ষ্য নিয়ে যদি আমরা চিন্তা করি, এটা কি ধর্মীয় নীতি? না। জনসংখ্যা? এটাও না। মূল্যবোধ? না। তাহলে
সমাজ কাঠামোর ভিন্নতা। তাহলে আমরা সমাজের মধ্যে যে কাঠামোটা দেখতে পারি এটা বিভিন্ন স্তরে, উঁচু নিচু, বড়লোক গরিব, শ্রমিক শ্রেণী, বড়লোক শ্রেণী, মালিক শ্রেণী, এই যে কাঠামোর মধ্যে বিভিন্ন ভিন্নতা, এই ভিন্নতার জন্য আসলে সমাজ কল্যাণের যে কার্যপরিধি সেগুলো বহুমুখী হিসেবে বিবেচিত। এর পরের প্রশ্নটি যে আমরা যদি একটু দেখি তাহলে কোন কারণে আচ্ছা, পরের প্রশ্নটি হচ্ছে সমাজ সদা পরিবর্তনশীল একটি জীবন্ত সত্তা প্রতিটি সমাজ কল্যাণের কোন বৈশিষ্ট্য প্রকাশ করে? আমরা যদি একটু অপশনগুলো দেখি, পরিবর্তনশীলতা, হ্যাঁ সমাজ পরিবর্তন হয়, ঠিক আছে। স্থবিরতা, না সমাজ স্থবিরতা হয় না। স্থিতিশীলতা, না সমাজ স্থিতিশীলতাও না। তাহলে আরেকটা আমরা কি পাচ্ছি, গতিশীলতা। তাহলে এখানে দুইটা জিনিস সমাজ কল্যাণের সাথে যাচ্ছে বা সমাজ পরিবর্তনের সাথে যাচ্ছে, একটা হচ্ছে পরিবর্তনশীলতা আর একটা হচ্ছে গতিশীলতা। কিন্তু যখন আমরা একটি জীবন্ত সত্তা হিসেবে সামাজিক পরিবর্তনকে চিন্তা করব তখন সেটাকে আমরা বলবো গতিশীলতা। তাহলে সমাজ সদা পরিবর্তনশীল একটি জীবন্ত সত্তা, এর বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতার কারণে। এর পরেরটা যদি আমরা একটু দেখি, সমাজকর্মী মাসুদ খারাতাইয়া গ্রামের মানুষকে সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছে। মাসুদের কার্যক্রম কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? আচ্ছা, তাহলে একটি সমস্যা সমাধানকারী হিসেবে সে মানুষজনকে গড়ে তোলার চেষ্টা করতেছে। এই ক্ষেত্রে সমাজ কল্যাণে যে তিনটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে সমাজ কল্যাণ প্রতিকারমূলক, পুনর্বাসনমূলক, প্রতিরোধমূলক, আর একটা হচ্ছে স্বেচ্ছাসেবক, স্বেচ্ছামূলক। কিন্তু যখন আমরা একটি সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করব তখন আমরা সেটাকে বলবো প্রতিরোধমূলক সমাজ কল্যাণ। কোন ধরনের ব্যক্তিরা বেশি অসচেতন? কারা? তোমরা যারা ঠিক মতো পড়াশোনা করো না। তার মানে কারা? অশিক্ষিতরা। তাহলে তোমরা যদি ঠিক মতো পড়াশোনা না করো তাহলে তোমরাই হচ্ছে সেই অসচেতন ব্যক্তি। এরপরেরটা, জাকির সাহেব একজন পরিবেশ বিজ্ঞানী, তিনি বলেন সমাজ কল্যাণ আর্থসামাজিক উন্নয়নের জন্য কর্মসূচি প্রণয়ন করেন। আর সব কর্মসূচিতে যে পদক্ষেপ গ্রহণ করা হয় সেগুলো হচ্ছে প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়ন। সমাজ কল্যাণের তিনটি পদক্ষেপ। তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে আমরা জানি সমাজ কল্যাণ প্রতিরোধ, প্রতিকার এবং উন্নয়ন তিনটি বিষয়ে সমষ্টিগত কার্যক্রম, তাহলে তিনটিই সঠিক। সাদকা কি ধরনের ইবাদত? সাদকা হচ্ছে একটি নফল ইবাদত। নিচের কোনটি সামাজিক বীমা? সামাজিক বীমা, আমরা যদি একটু খেয়াল করি অপশনগুলো তাহলে আমরা দেখতে পারবো ত্রাণ কার্যক্রম, এটা সামাজিক বীমার অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, বিধবা ভাতা, হ্যাঁ এটা। এই প্রশ্নটা নিয়ে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পারি যে সামাজিক বীমা কোনটি? ত্রাণ কার্যক্রম, না। বিধবা ভাতা, হ্যাঁ হতে পারে। কাবিখা, না। আরেকটা কি? পেনশন। এই দুইটার মধ্যে পেনশনটা হচ্ছে সামাজিক বীমার অন্তর্ভুক্ত। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা যদি একটু দেখি, মানব সম্পদ উন্নয়ন এবং সংরক্ষণে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত যে বিষয়টি, তাহলে যখন আমরা চিন্তা করব মানব সম্পদ উন্নয়ন এবং সংরক্ষণ তখনই এর সাথে চলে আসবে সমাজ সংস্কার, সমাজসেবা, নিরাপত্তা, সামাজিক আইন। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হচ্ছে সামাজিক নিরাপত্তা। তাহলে সামাজিক নিরাপত্তাই পারে মানব সম্পদ উন্নয়ন এবং সংরক্ষণে সব থেকে বড় ভূমিকা পালন করবে। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, সামাজিক নিরাপত্তার উদাহরণ কোনটি? কোনটি একটি সমাজে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারে? আমরা যদি দেখি, কর্মসংস্থান, সুচিকিৎসা প্রদান, চিকিৎসার সুযোগ সৃষ্টি এবং বয়স্ক ভাতা। তাহলে সামাজিক নিরাপত্তা
নিরাপত্তা নিশ্চিত করতে পারে বয়স্ক ভাতা। তাহলে উত্তর বয়স্ক ভাতা। এরপরে মানুষ সবসময় কি চায়, তোমরা কি চাও? টাকা পয়সা চাও? আচ্ছা, তো মানুষের চাওয়ার যে বিষয়গুলো তার মধ্যে সবসময় মানুষ যেটা চায় সেটা হচ্ছে আর্থসামাজিক নিরাপত্তা। মানুষ সবসময় আর্থসামাজিক নিরাপত্তা চায়। তাহলে উত্তর ক। আচ্ছা, উদ্দীপকটি পড়ো এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। জনাব শফিকুল বলে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হচ্ছে এমন এক অর্থনৈতিক প্রতিরক্ষামূলক কর্মসূচি যা আধুনিক সমাজে দৈব বা অদৃষ্টপূর্ব ঘটনা ও বিপর্যয়মূলক পরিস্থিতিতে সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। নিচের কোনটি কর্মসূচি মূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত? তাহলে আমরা যদি একটু দেখি অপশনগুলো, সামাজিক বীমা, সামাজিক সাহায্য এবং সমাজ সেবা, তাহলে নিচের কোনটি হতে পারে? তাহলে অ্যান্সার কি হবে? তিনটি তিনটি এই সমাজ সেবামূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত। এরপরের প্রশ্ন, সমাজ এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হচ্ছে কিভাবে? তাহলে সমাজ কিভাবে এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হচ্ছে? পরিবর্তনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, আইনের মাধ্যমে এবং উন্নয়নের মাধ্যমে। সমাজ সবসময় একটি পরিবর্তনশীল সত্তা। তাহলে সমাজ আসলে একটি স্তর থেকে অন্য স্তরে পরিবর্তন হয় সামাজিক পরিবর্তনের মাধ্যমে। ঠিক এভাবেই তার পরের প্রশ্নটা যদি আমরা দেখি, সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ কি কি? প্রাকৃতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক। কোনটি? প্রাকৃতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক। এখানে কিন্তু অ্যান্সার 2 এবং 3 না, এখানে অ্যান্সার 1 এবং 2। আচ্ছা, তাহলে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক ব্যাপারটা এখানে আসতেছে না, এখানে আসতেছে প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিষেবা। সর্বপ্রথম সমাজ উন্নয়ন প্রকল্প চালু করা হয় কোথায়? এটা হচ্ছে কায়েতটুলি নামক অঞ্চলে সর্বপ্রথম সমাজসেবা উন্নয়ন প্রকল্প চালু হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কয় ভাগে ভাগ করা হয়? সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমরা জানি 2 ভাগে ভাগ করা হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচি 3 ভাগে ভাগ করা হয়। তাহলে এখানে উত্তর বি, বা 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে মিনস অফ সোশ্যাল কন্ট্রোল গ্রন্থের রচয়িতা কে? মিনস অফ সোশ্যাল কন্ট্রোল গ্রন্থটির রচয়িতা হচ্ছে রুমনে আমেরিকান। আচ্ছা, এরপর আমরা যদি একটু দেখি সমাজের অগ্রগতির স্তরভেদে সামাজিক নিয়ন্ত্রণকে কয় ভাগে ভাগ করা হয়? সামাজিক নিয়ন্ত্রণকে ভাগ করা হয় 2 ভাগে। 2 ভাগের মাধ্যমে সামাজিক নিরাপত্তার বৈশিষ্ট্যগুলোকে স্তরভেদে ভাগ করা হয়েছে। সমাজের অগ্রগতির স্তরভেদে সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদ হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য? আমরা যদি একটু অ্যান্সার গুলো দেখি, আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ পদ্ধতি, শাস্তি বা পুরস্কারের মাধ্যমে, সামাজিক নিয়ন্ত্রণ অনুকরণের মাধ্যমে এবং পরামর্শ প্রদানের মাধ্যমে। আচ্ছা, এর মধ্যে অ্যান্সার কোনটা একটু চিন্তা করো। যেহেতু অবশ্যই সামাজিক নিয়ন্ত্রণ একটি আনুষ্ঠানিক বাধ্যবাধকতা, তাহলে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমেই স্তরভেদে নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, সামাজিক নিয়ন্ত্রণের বাহন কোনগুলো? ধর্ম, পরিবার, আইন, সবগুলোই, এই সবগুলোই সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম। সংস্কার শব্দের অর্থ কি? আচ্ছা, সংস্কার শব্দের অর্থ আমরা একটু দেখি, আগের রূপ না, উন্নত অবস্থা ঠিক আছে, একটা ঠিক আছে, অনুরূপ না। তাহলে সংস্কার শব্দটি আসলে 2 ভাবে আসে। ফার্স্ট হচ্ছে সংশোধন, আগের যেটা ছিল সেটাকে সংশোধন করে আরেকটাতে রূপান্তর, এবং পরিবর্তন। সেই সংশোধনের মাধ্যমে
ওই সামাজিক সমস্যা বা সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, এই দুইটা মিলেই সংস্কার সাধিত হয়। তাহলে অ্যান্সার হচ্ছে সংশোধন ও পরিবর্তন। ভারতবর্ষে নিযুক্ত কোন গভর্নর জেনারেল আইন জারি করে সতীদাহ প্রথাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছিলেন? তাহলে এটা কি হবে? লর্ড বেন্টিক। লর্ড বেন্টিক প্রথম 1859 সালে এই সতীদাহ প্রথাকে আইন জারি করে সতীদাহ প্রথাকে অপরাধের হিসেবে, দণ্ডনীয় অপরাধ হিসেবে বলেছেন। তাহলে শর্তহীনভাবে স্বার্থ ত্যাগ নিচের কোনটির মূল কথা? আচ্ছা, এটা যদি আমরা চিন্তা করি আসলে যে শর্তহীনভাবে স্বার্থ ত্যাগ, বাইতুল মাল, এখানেও মানুষ শর্তহীনভাবে স্বার্থ ত্যাগ করে, ঠিক আছে। আর একটা কি সমাজসেবা, সেটাও ঠিক আছে। সদকা, সেটাও ঠিক আছে। কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে দানশীলতা। এগুলোর মধ্যে দানশীলতাই সব থেকে কি বলবো, স্বার্থত্যাগ ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দানশীলতাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আচ্ছা, এরপর ভারতের কোন শহরে সর্বপ্রথম সতীদাহ প্রথা আইন কার্যকর হয়? কোন শহরে? ভারতের কোন শহরে? এটা হচ্ছে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে। আচ্ছা, এরপর যদি আমরা একটু দেখি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা রেনেসাঁর প্রতীক পুরুষ হিসেবে বিবেচনা করা হয় কেন? তার কারণ হচ্ছে হিন্দু সমাজে বিবাহ বিচ্ছেদ, বিবাহ প্রচলনের জন্য। তার মানে হচ্ছে যে হিন্দু সমাজে যেই বিবাহ, বিধবা বিবাহ যেটা নিষিদ্ধ ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলন লাভ করে, যার কারণে তাকে বাংলা রেনেসাঁর পুরুষ বলা হয়। প্রতীক পুরুষ কোনটি সনাতন সমাজ কল্যাণের অন্তর্ভুক্ত? কোনটি? দেখো, এখানে যদি আমরা চিন্তা করি যে সনাতন সংশোধনাগার ছিল না, দেবযত্ন ছিল না, বৃদ্ধ নিবাস ছিল না, কি ছিল? সরাইখানা ছিল। তাহলে সরাইখানা হচ্ছে সনাতন সমাজ কল্যাণের অন্তর্ভুক্ত। জাকাত বিতরণের শ্রেণী: ফকির, মিসকিন, দয়ালু, উদার, মুসাফির ও ঋণগ্রস্ত। তাহলে আমরা কাদেরকে দিতে পারি? ফকিরদেরকে দিতে পারবো আর মুসাফিরদেরকে দিতে পারবো। তাহলে 1 এবং 3। এরপরেরটা যদি আমরা দেখি, সুমন আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন যুবক। তিনি সমান শিক্ষিত লোকদের নিয়ে যৌতুক বিরোধী আন্দোলনের জন্য শিক্ষিত সভা গঠন করে। সুমনের এই কাজটি কোন মনীষীর সাথে সম্পর্কযুক্ত? আমরা জানি রাজা রামমোহনের সাথে এই কাজটি সম্পর্কযুক্ত। রাজা রামমোহন 1772 খ্রিস্টাব্দের 22 মে পশ্চিমবঙ্গের রাজনগরে জন্মগ্রহণ করেন এবং তিনি এই যৌতুক বিরোধী আন্দোলনে রাজা রামমোহনই একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মূলত বায়তুল মাল বলতে কি বোঝায়? বায়তুল মাল বলতে কি বোঝায়? বায়তুল মাল হচ্ছে একটি রাষ্ট্রীয় কোষাগার। আর কি? পবিত্রকরণ ও বৃদ্ধি, সম্পদের ঘর, ইসলামিক রাষ্ট্রীয় কোষাগার। তাহলে আমরা বলতে পারি যে বায়তুল মাল হচ্ছে একটি রাষ্ট্রীয় কোষাগার। নিচের কোনটি সনাতন খাদ্যশস্য সংরক্ষণের পদ্ধতি? সনাতন খাদ্যশস্য সংরক্ষণ পদ্ধতি ধর্মগোলা নামে পরিচিত। তাহলে অ্যান্সার হচ্ছে এ, ধর্মগোলা। 1829 সালের কত তারিখে সতীদাহ প্রথা রদ করা হয়? এই সতীদাহ প্রথা রদ করা হয় 1829-এর 4 ডিসেম্বর। বিধবা বিবাহ আইন পাশ করা হয় কত সালে? কত সালে বিধবা বিবাহ আইন পাশ করা হয়? আমরা জানি 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করা হয়। তাহলে উত্তর সি, 1856। চিত্রটি দেখো, এখানে আমরা কিছু এখানে মিডিলে দেখা যাচ্ছে কোশ্চেন মার্ক, এবং আমরা দেখতে পাচ্ছি দানশীলতা, জাকাত, ধর্মগোলা, এতিমখানা এবং লঙ্গরখানা। তাহলে এখানে বলা হয়েছে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে?
কোশ্চেন মার্কের জায়গায় হবে সনাতন সমাজ কল্যাণ। তাহলে সনাতন সমাজ কল্যাণ হবে এই তার অ্যান্সার। এরপর যদি আমরা দেখি সমাজ কল্যাণ হচ্ছে সকল মানুষের কল্যাণে সকল মানুষের সংগঠিত প্রচেষ্টা। এই সংজ্ঞাটি কোন মনীষীর? এই সংজ্ঞাটি কে দিয়েছেন? এই সংজ্ঞাটি দিয়েছেন উইলসন। সনাতন সমাজকর্ম মূলত কি নির্ভর? আচ্ছা, আমরা যদি একদম প্রথম অধ্যায়ের আলোচনায় আমরা দেখছি যে সনাতন সমাজকর্ম শুরু হয়েছিল দুইটা জিনিস থেকে, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে দানশীলতা বা মানবিকতা। আমরা এটাকে মানবিকতা বলবো, মানবিকতা। তাহলে এই দুইটা থেকেই সনাতন সমাজকর্ম উদ্ভব হয়েছিল। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাই যে সনাতন সমাজকর্ম মূলত ব্যক্তি নির্ভর সমাজকর্ম। ঠিক এভাবেই আমরা পরেরটা যদি একটু দেখি, সমাজ কল্যাণ দর্শনের পরিবর্তন ঘটে কিভাবে? শিল্পায়নের ফলে, নগরায়নের ফলে, অথবা ধর্মের ফলে। তাহলে অ্যান্সার এখানে তিনটাই। এরপরেটা আমরা একটু দেখি, নিচের কোনটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ইনকাম ট্যাক্সের মতো? ইনকাম ট্যাক্সের মতো ইসলাম ধর্মাবলম্বীদের কাছে। তাহলে এটা কি সদকা হবে, যাকাত হবে, হজ, ওয়াকফ, কোনটা হবে? এটা যাকাত। যাকাতই হচ্ছে মুসলমানদের জন্য ইনকাম ট্যাক্স। আমরা যদি পরেরটা দেখি, 18 বছর পর্যন্ত এতিম শিশুদের কোথায় রাখা হয়? আমরা জানি যে বাংলাদেশে 18 বছর পর্যন্ত যেই এতিম শিশুরা আছে তাদেরকে রাখা হয় রাষ্ট্রীয় শিশু সনদে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি, রাষ্ট্রীয় শিশু সনদ। তো এরই মাধ্যমে আমরা চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ যেই এমসিকিউ গুলো ছিল সেগুলো আলোচনা করে ফেললাম। তোমরা এগুলো দেখবা এবং প্র্যাকটিস করবা। আরো যদি বলি, এই অধ্যায়গুলোতে মনীষী বা বিভিন্ন সমাজ পরিবর্তক যারা আছে তাদের মতামত অথবা তাদের যে ডেফিনেশন গুলো আছে সেগুলো অনেকগুলো তোমরা পাবা। তাহলে তোমরা ওখান থেকেও বিশেষ বিশেষ যে ব্যক্তি আছে তাদের যেই ডেফিনেশন গুলো আছে সেগুলোও দেখে নিবা। তাহলেই আমার মনে হয় এই অধ্যায়ের সম্পূর্ণ এমসিকিউ গুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে।